শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তার চিকিৎসা ভালো চলছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক। দুপুরে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। বলেন, ডায়াবেটিস সহ 6টি রোগে ভুগছেন খালেদা জিয়া, এজন্য মেডিকেল বোর্ড গঠন করে চলছে তার চিকিৎসা। শারীরিক অবস্থা, রক্তচাপ আর ব্লাড সুগার দিনে 2 বার মাপা হচ্ছে। চিকিৎসকরাও 2 বেলা ডিউটিতে থাকেন। এ সময় বিএসএমএমইউ পরিচালক বলেন, বিএনপি চেয়ারপারসন ঠিকমতো চিকিৎসকদের সময় দেন না, জানান কিছু ওষুধ প্রয়োগে তার সম্মতিও পাওয়া যায়নি। অধ্যাপকগণ তাদের স্বাভাবিক রাউন্ডে গিয়ে সব সময় বেগম খালেদা জিয়াকে দেখার সুযোগ পান না। ওনার কাছ থেকে পূর্বে অনুমতি নিতে হয়। আমাদের বোর্ডের চিকিৎসকগণ 4টা 30 পর্যন্ত বসে থেকেও ওনার সাথে দেখা করার সুযোগ পায়নি। চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মিথ্যাচার করে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। চিকিৎসা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তারা। বিএনপি নেতারা বলেছেন, খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে তার দায় সরকারকেই নিতে হবে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবাদী নাগরিক সভায় বক্তারা এ কথা বলেন। কেন সরকার রাজনীতি করছে? তারা তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে, মিথ্যা কথা বলে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে, ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে যাওয়ার জন্য তারা মিথ্যা কথা বলছে। তার অধিকার জামিন পাওয়ার, তাকে জামিন দেওয়া হোক। ইজি হাসপাতালে বা কারাগারে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোন রকমের ক্ষতি হয়, তার জন্য কিন্তু এই সরকারকে দায় দায়িত্ব নিতে হবে। জনগণের কাছে একদিন তাদের জবাব দিতে হবে। জাতীয় নির্বাচন নিয়ে দেয়া বক্তব্যের ব্যাপারে রাশেদ খান মেননের দুঃখ প্রকাশের মাধ্যমে ভ্রান্তি দূর হয়েছে, এই মন্তব্য করেছেন 14 দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। দুপুরে ধানমন্ডিতে নিজ বাসায় 14 দলের বৈঠক শেষে তিনি বলেন, গতকাল নিজ বক্তব্যের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন মেনন। এতে জাতীয় নির্বাচন ও 14 দলের নির্বাচনী বিশ্লেষণের সাথে একমত পোষণ করেন তিনি। ওয়ার্কার্স পার্টির সভাপতির ব্যাখ্যায় 14 দল সন্তুষ্ট, অটুট আছে জোটের ঐক্য। বক্তব্য প্রকাশ করার কারণে যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, এই কারণে তাকে অনেকে ভুল বুঝেছে। তারপরেও তিনি বলেছেন, আমার এই বক্তব্যের জন্যে আমি অত্যন্ত দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। কোনো বক্তব্যের মধ্য দিয়ে ভুল ভ্রান্তি হলে সেটা নিরসন আমরা আলোচনার মাধ্যমে করে থাকি, এবং আমরা আজকে তার কাছে যে ব্যাখ্যাটা পেয়েছি পক্ষে আমরা সন্তুষ্ট হয়েছি। তিনি বলেছেন, 14 দলের আমি থেকে 14 দলের নেতৃত্বে কাজ করে যাচ্ছি, শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি, এবং আমরা এই ঐক্যটা অটুট রাখতে চাই। তালিকায় নাম না থাকায় চট্টগ্রামে সভামঞ্চ থেকে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রীকে নামিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আজবর নাসির এমন ব্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, প্রতিনিধি সভার সময় চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রীকে মঞ্চ থেকে নামানোর সময় তিনি ছিলেন না। থাকলে এমনটা হতো না, তাকে মঞ্চেই রাখতেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, জালিয়াতি করে পরীক্ষা দেওয়ার অভিযোগে অভিযুক্ত নরসিংদী সংরক্ষিত আসনের এমপি বুবলির বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে আলোচনা হতে পারে। আর পেঁয়াজের দাম দ্রুত কমবে বলেও জানান ওবায়দুল কাদের। মঞ্চে কারা কারা বসবেন এবং কোন ক্যাটাগরি বসবে সেটা নির্ধারণ করেছে। তাদের সে নির্ধারিত ক্যাটাগরিতে তিনি ছিলেন না। তিনি মহিলা আওয়ামী লীগের নগরের প্রেসিডেন্ট। আমি যদি জানতাম তাহলে মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হিসাবে আমি তাকে সম্মানটা দিতাম।
জাতীয় পার্টি কারো লেজুর বৃত্তি করছে না জানিয়ে দলের চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ঐক্য এবং নেতৃত্বের প্রতি আস্থা থাকলেই দল এগিয়ে যাবে। দলে কোনো দ্বন্দ্ব নেই বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানীর গুলশানে মহানগর উত্তরের প্রতিনিধি সভায় জিএম কাদের বলেন, জাতীয় পার্টিতে ক্যাসিনো কেলেঙ্কারি নেই, দলকে এগিয়ে নিতে এখন সাংগঠনিক কাজে হাত দেওয়া হয়েছে। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, তৃণমূলে কাজ করে জাতীয় পার্টি সুসংগঠিত হয়েছে। জানান, পার্টি গঠনমূলক রাজনীতি করে যাচ্ছে। দলের আরেক নেতা মশিউর রহমান রাঙা বলেন, এই সরকারকে দুর্নীতি জুলুম করার জন্য ক্ষমতায় আনা হয়নি, আর যারা দুর্নীতিবাজ আছেন তাদেরও জেলে যেতে হবে। ছোট ছোট দলগুলি জোটবদ্ধ হয়ে কোনো বড় দলের সঙ্গে তাকে আমরা একক নির্বাচন করে সেখানে ভালো করতে পারছি না। এই জন্যই আমরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছি। তার অর্থ এই না যে আমরা কারণে দুর্নীতি করছি। চারিদিকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয় পার্টি গঠনমূলক রাজনীতি করেই যাচ্ছে। এর জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাট, জি.কে. শামীম ও গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম সহ 50 জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে দুদক। দুদক সচিব জানিয়েছেন, এদের মধ্যে 23 জনের বিদেশ যেতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে। এ সময় বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এর বিষয়ে অপেক্ষা করতে বলেন দুদক সচিব। আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা বিভিন্ন যারা দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানাধীন আছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করা হয়েছে বা অবরুদ্ধ করা হয়েছে, সেই তথ্য চেয়ে বিএফআইয়ের কাছে পত্র দিয়েছে। আমরা আশা করি খুব শীঘ্রই সেই তথ্য পাবো। আর্থিক দুর্নীতির অভিযোগে বিকল্পধারা মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর এম.এ. মান্নানের শুনানি গ্রহণ করেছে দুদক। সকালে শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন মান্নান। বলেন, ফাঁসানোর জন্য একটি সংঘবদ্ধ চক্র ষড়যন্ত্র করছে। তার পক্ষ থেকে কোনো টাকা আত্মসাৎ করা হয়নি বলেও দাবি করেন এম.এ. মান্নান। এবছরের 7 আগস্ট ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড BIFC থেকে 2টি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় 43 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। আমি তাদেরকে ফাইল দিয়েছি, এটা ভুয়া, একটা সাজানো নাটক, একটা চক্র আমার কোম্পানিটা নেওয়ার জন্য একটা সাজানো নাটক। আমি চেয়ারের সঙ্গে বললাম যে দেখেন, যে 3টা কোম্পানি এই ষড়যন্ত্র করছে ওদের ধরিয়ে আনেন, জিগান। লোক দেখানো শুদ্ধি অভিযান না চালিয়ে যারা শেয়ার বাজার ও ব্যাংকের টাকা লুটপাট পাচারে জড়িত তাদের নাম প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, প্রতিহিংসা ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। চিকিৎসার অভাবে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। দেশে দুঃশাসন চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় বসা আওয়ামী লীগ নেতাদের কথা এখন হাস্যরসের খোরাক যোগাচ্ছে। এর মধ্যে সবাই জেনে গেছে কতটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে তারা। অপশাসন থেকে দেশকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। বলা হচ্ছে যে এখন নাকি বর্তমান সরকারের সঙ্গে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সবচেয়ে সুন্দর সম্পর্ক। তাহলে আমি আমার তিস্তার পানির বিশ্বাসটুকু পাই না কেন আমার বর্ডারের মধ্যে আমার মানুষগুলোকে মেরে ফেলা হয়, তার কোনো বিচার পাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে 1972 সালে অনুষ্ঠিত বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা বৈঠক সমূহের কার্যবিবরণী বাংলায় ভাষান্তর করা একটি কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কৌশলপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর কাছে কৌশলপত্রটি হস্তান্তর করেন।
এদিকে 2020 সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 14 দিনের সাধারণ ছুটি সহ মোট 22 দিনের ছুটির অনুমোদন দেওয়া হয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, 2020 সালে সাধারণ ছুটি 14 দিন, নির্বাহী আদেশে 8 দিন, হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য 8 দিন এবং মুসলিম ও বৌদ্ধদের জন্য 5 দিনের ঐচ্ছিক ছুটির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2019-এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। সাধারণ ছুটি হলো 14 দিন, আর নির্বাহী আদেশে সরকারি ছুটি 8 দিন, আর মুসলমানদের জন্য ঐচ্ছিক ছুটি 5 দিন, হিন্দু ধর্মের পর্বের জন্য ঐচ্ছিক ছুটি 8 দিন, আর খ্রিস্টান পর্বের জন্য ঐচ্ছিক ছুটি 8 দিন, বৌদ্ধ ধর্মাবলম্বী যারা তাদের জন্য 5 দিন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। দুপুরে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে 7ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠানে তিনি আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের তাগিদ দেন। এর আগে সেনানিবাসে পৌঁছানোর পর সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করে কোর অব ইঞ্জিনিয়ার্সের একটি চৌকস দল। পরে সেনাপ্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্টের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। চৌকস প্যারেডের মাধ্যমে ইঞ্জিনিয়ার করে সদস্যরা আমাকে কর্নেল কমান্ডেন্ট হিসেবে অভিষিক্ত করবেন। কর্নেল কমান্ডেন্ট হিসেবে আমার ঐকান্তিক প্রচেষ্টা হবে কোর অফ ইঞ্জিনিয়ার্সের সকল সদস্যকে নিয়ে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেদেরকে প্রস্তুত করা। উপাচার্যের পদত্যাগ দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3য় দিনের মতো সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে। সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে প্রশাসনিক ভবন অবরোধ করে আন্দোলনকারীরা। কিছু কর্মকর্তা ভবনে ঢুকতে চাইলে বাগবিতণ্ডাতেও জড়ায় দুপক্ষ। বেশিরভাগ ক্লাস পরীক্ষাও বন্ধ। তবে ভিসিপন্থী কিছু শিক্ষক ক্লাস নিয়েছেন শহীদ মিনার এলাকায়। উপাচার্য ডক্টর ফারজানা ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা। কর্মসূচি আজও বিকেল 4টা পর্যন্ত অব্যাহত ছিল। ভোলার বোরহান উদ্দিনে 4 জন নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত সহ 6 দফা দাবি আদায়ে স্মারকলিপি দিয়েছে জেলা মুসলিম ঐক্য পরিষদ। দুপুরে পরিষদের নেতারা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকের হাতে স্মারকলিপি তুলে দেন। দাবিগুলোর মধ্যে কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাশ, মামলা প্রত্যাহার সহ গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানানো হয়। এখানে আমরা পুলিশ প্রশাসনকেই ঘটনার জন্য দায়ী করেছি। সেখানে পুলিশের পক্ষ থেকে তদন্ত আমাদেরকে চিন্তিত করতেছে। এজন্য আমরা বিচার বিভাগীয় তদন্ত চাই। তদন্তের পূর্বে কাউকে যেন গ্রেপ্তার না করা হয়, হয়রানি না করা হয়। টানা অভিযান, সার্বক্ষণিক তদারকি সহ নানামুখী উদ্যোগেও স্বস্তি ফিরছে না পেঁয়াজ বাজারে। হঠাৎ আমদানির পরিমাণ কমে যাওয়ায় দাম বেড়েছে আরেক দফা। চট্টগ্রামের খুচরা বাজারে 120 টাকা ছুঁয়েছে পেঁয়াজের দাম। নানা অজুহাতে পেঁয়াজের লাগামহীন মূল্য বৃদ্ধির জন্য চিহ্নিত কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিকে দুষছেন ভোক্তারা। আর বাজার স্থিতিশীল রাখতে দেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। পেঁয়াজ ঢুকতেছে মায়ানমার থেকে 8 থেকে 10 গাড়ি। কোস্টিং ঠিক আছে, কিন্তু ওখানে মাল ইম্পোর্ট করলে ন্যূনতম 40 থেকে 50% মাল নষ্ট হয়ে যায়। 100 টাকা 105 টাকা ওখানে চলতেছে, আমরা 110 টাকা বিক্রি করতেছি। ওরা দিতে পারতেছে না, ফিস খুব কম, সরবরাহ কম, দোকানদারের সাপ্লাই পায় না, তখন অটোমেটিক এর দাম বাড়ে। কিন্তু আসলে তো অস্বাভাবিক। সারা বাংলাদেশের লোক যদি 1 সপ্তাহ পেঁয়াজ না খায়, তাহলে দেখবেন পেঁয়াজের দাম কোথায় চলে যায়, পেঁয়াজ সব পচে যাবে। এরকম একটা সংকল্প করা উচিত। আমাদের যেন আর বাইরের উপর নির্ভর করতে না হয়। এবার হয়তো একটু কষ্ট হবে, আর কখনো কোনো কষ্ট হয়তো নতুন দুয়ার খুলে দেওয়ার ব্যবস্থা নেই। হোপফুলি আমরা নেক্সট ইয়ার অবস্থাটা উন্নতি করতে পারব। শেখ কামাল ক্লাব কাপের খবর। আসরের প্রথম সেমিফাইনালে আজ ভারতের গোকুলাম কেরালার মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। শেষ মুহূর্তে যোগ দিয়ে গোকুলাম হয়ে উঠেছে আসরের অপ্রতিরোধ্য দল। তবে তাদের হারিয়েই ফাইনালে পা রাখতে চান চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল হক। আর জামাল ভুঁইয়ার লক্ষ্য গোকুলাম কেরালার ফরওয়ার্ডদের নিষ্ক্রিয় রাখা। আজ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। আমরা ওরা স্ট্রেংথ দেখছি আজকে, আর কোন পজিশন ওরা ভালো খেলে, আর উইকনেস দেখছি। সো আমরা মোটামুটি প্রিপেয়ার ফর টুমরো। স্পেশাল কাইন্ড অফ প্লেয়ার। চট্টগ্রাম আবাহনী স্বাগতিক দল হলেও জয় পেতে আমাদের তেমন সমস্যা হবে না। আমরা এখানে এসেছি আরেকটি শিরোপার খুঁজে, আর আমরা সবাই বেশ ভালো ফর্মে থাকায় আশা করছি দারুণ একটি ম্যাচ উপহার দিতে পারবো সকলকে।
বিশ্বকাপের টিকিট পেল পাপুয়া নিউগিনি। কেনিয়ার বিপক্ষে জয়ে টি-20 বিশ্বকাপ নিশ্চিত করল দলটি। একই সাথে নেদারল্যান্ডসের কাছে স্কটল্যান্ড হেরে যাওয়ায় সুবিধা হয় নিউগিনির। কেনিয়াকে 45 রানে হারানোয় নেট রান রেটে ডাচদের টপকে 2020 টি-20 খেলার যোগ্যতা অর্জন করে পাপুয়া নিউগিনি। তবে প্লে অফ খেলে চূড়ান্ত পর্বের সম্ভাবনা এখনও আছে ডাচদের। হাজার হাজার দর্শকের সামনে যৌন হেনস্থার শিকার হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী পপ তারকা নিক জোনাস। লস অ্যাঞ্জেলসে জোনাস ব্রাদার্সের কনসার্টে এই ঘটনা ঘটেছে। ওই কনসার্টে নিককে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক নারী ভক্তের বিরুদ্ধে। প্রথমে বিষয়টি নিয়ে বিব্রত নিক প্রকাশ্যে কিছু না বললেও পরে আর চুপ থাকতে পারেননি। ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। ঘটনার পরপরই এমনই একটি ভিডিও সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলসে পারফর্ম করেছিলেন জোনাসের ব্যান্ড। 1999 সালে বলিউডের প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির হাম দিল দে চুকে সনম সিনেমায় অভিনয় করেছিলেন অজয় দেবগন। এরপর 2 দশক ধরে তাদের আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। সম্প্রতি বাইজু বাওরা নামের নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছেন বানসালি। এটি 2021 সালের দীপাবলিতে মুক্তি পাবে। গুঞ্জন রয়েছে সিনেমাটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অজয় দেবগন। প্রযোজক আনন্দ পণ্ডিতের দীপাবলি অনুষ্ঠানে সঞ্জয় লীলা বানসালি ও অজয় দেবগনকে একসঙ্গে দেখা যায়। তখনই নাকি সিনেমাটির বিষয়ে তাদের মধ্যে কথা হয়। আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রানু মণ্ডলের গান। কেরালার মালয়ালাম ভাষা টিভি চ্যানেল এশিয়ানেটের জনপ্রিয় অনুষ্ঠান কমেডি স্টার্স শোতে আমন্ত্রণ জানানো হয় রানু মণ্ডলকে। সেখানে তিনি গেয়েছেন শাহরুখ খান ও কাজল অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবিতে লতা মঙ্গেশকরের গাওয়া খুব জনপ্রিয় গান তুঝে দেখা তো ইয়ে জানা সনম। 13 অক্টোবর রাত 8:30টায় প্রচারিত হয় অনুষ্ঠানটি। এরপর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটির ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা চলছে। সেখানে কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমরা দূষিত রক্ত বের করে দিতে চাই। আমরা দলের অভ্যন্তরে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে চাই। আমরা নতুন মুখ আনতে চাই। নতুন পুরাতনের সংমিশ্রণে নতুনভাবে কৃষক লীগকে নতুন মডেলে বিকাশ করতে চাই। যারা কৃষকদের মধ্যে কাজ করবে, যারা ত্যাগী, যাদের দুঃসময়ে ত্যাগ আছে, তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে এই কমিটি গঠনের ব্যাপারে। তো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর সম্মেলনের আমাদের জাতীয় সম্মেলনের মঞ্চ আমাদের আজম তারা সহযোগীদের সম্মেলন ব্যাপারটা দেখুন, মঞ্চ বিষয়টা সেখানে প্যান্ডেল কিভাবে হওয়ার কারণ 4টা। সদ্য সমাপ্ত আজারবাইজান সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলন পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্স মঙ্গলবার বিকেল 4টায় গণভবনে অনুষ্ঠিত হবে। জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের 18তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার আজারবাইজান যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের সফর শেষে রোববার সন্ধ্যায় দেশে ফেরেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। গতকাল রমনা থানার মাদক মামলায় 5 দিনের রিমান্ড শেষে রোববার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে র্যাব। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব 1-এর উপপরিদর্শক আব্দুল হালিম। রাজধানীর গুলশান থানায় অস্ত্র আইনে করা মামলায় জিকে শামীম সহ তার 7 দেহরক্ষীর বিরুদ্ধে র্যাব যে চার্জশিট দিয়েছে তা বিচারের জন্য বদলির আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী মামলার চার্জশিট দেখিলাম বলে সই করেন। এরপর মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন। আদালতে সংশ্লিষ্ট জিআর শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তা শেখ রকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব 1-এর উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক চার্জশিটটি জমা দেন।
বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এর গুলশানের বাসায় গতকাল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ক্যাসিনো সরঞ্জাম পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে বাসায় কেউ থাকেন না বলে দাবি করেন কেয়ারটেকাররা এবং জানান মাঝে মাঝে আজিজ মোহাম্মদের বন্ধু স্বজনরা সেখানে আসতেন। এই ঘটনায় পারভেজ আহমেদ মিজান ও নবীন নামে দুজনকে আটক করা হয়েছে। বদলির পর স্ট্যান্ড রিলিজ হওয়া গাইবান্ধার সুন্দরগঞ্জের বিতর্কিত পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি লুটপাটের নানা তথ্য বেরিয়ে আসছে। এরই মধ্যে তদন্ত চলাকালে অনুসন্ধান কর্মকর্তা নুরুন্নবীর দামি গাড়ি কেনা, অফিসের ফাইল গায়েব সহ নানা কর্মকাণ্ড নিয়ে বিষোদ্গার করেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রায় 5 বছরের গাইবান্ধার সুন্দরগঞ্জে নুরুন্নবী সরকারের হামলা মামলার শিকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতদিন ভয়ে চুপ থাকা ভুক্তভোগীরা সাবেক এই সরকারি কর্মকর্তার অপকর্ম নিয়ে মুখ খুলতে শুরু করেছে। কাগজপত্রে তো তারা সব ঠিক রাখে, কিন্তু গভীরভাবে তদন্ত করে যদি তারা দোষী হয় আইন অনুযায়ী তার বিচার করা হওয়া প্রয়োজন। কিন্তু মাসিক মিটিংয়ে গত আমি করলাম 8 তারিখে, সে বিষয়টা আমরা কিছুই জানি না। আমাকে যে সাক্ষী বানাইছে তার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হয়নি, আমাকে জানা হয়নি, আমি জানিও না। মামলাটা প্রতিহত করে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে সাংবাদিকদের বিরুদ্ধে ভবিষ্যতে কেউ যেন কোনো প্রকার হয়রানিমূলক মামলা করতে সাহস করে। তদন্ত করেছি এবং তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। বর্তমানে মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নাই। দুর্নীতির যে খাতগুলো ছিল আমরা চিহ্নিত করেছি। শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি বিক্রি করে শুল্ক ফাঁকি দেওয়ার মামলায় 5 বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদকে 6 মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় বিচারিক আদালত 50 লাখ টাকার অর্থদণ্ডের যে রায় দিয়েছিলেন তাও স্থগিত করেছেন আদালত। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল গ্রহণ করে সোমবার বিচারপতি মোহাম্মদ শওকত হোসেনের একক বেঞ্চ এই আদেশ দেন। দুদক আইনজীবী পরে সাংবাদিকদের জানান 1 বছর 3 মাস সাজা খেটেছে। এই বিবেচনায় তাকে 6 মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছে এবং অর্থদণ্ড স্থগিত করেছে। 6 বছরের শিশুকে 22 বছর দেখিয়ে তার বিরুদ্ধে মানব পাচারের মামলা বিষয়ে প্রকাশ করে শিশু আলাউদ্দিনকে 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 6 বছর আগে মামলা হওয়া শিশুটির বয়স এখন 12 বছর। জানা যায় কক্সবাজারের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মামলার আসামি করা হয় এই শিশুটিকে। গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ গিয়ে দেখে তার বয়স অনেক কম। তাকে গ্রেফতার না করেই ফিরে আসে পুলিশ। পরে গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার হলে শিশুটির মা হাইকোর্টে রিট করেন। চুয়াডাঙ্গায় স্কুল ছাত্রী ধর্ষণ ও পরে ওই ছাত্রীর আত্মহত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় চুয়াডাঙ্গায় দুলাভাইয়ের বাড়িতে থাকত স্কুল ছাত্রী আমিমা খাতুন ঐশী। শনিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে বখাটে ফরহাদ হোসেন তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই রাতেই বিষ পান করে ঐশী। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মৃত্যু হয়। ভোলার মনপুরায় গৃহবধূকে 2 দফা গণধর্ষণের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে দক্ষিণ চাকুচিয়া গ্রামের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে আজ সদর হাসপাতালে গৃহবধূর ডাক্তারি পরীক্ষা হয়। রোববার মনপুরা থানায় 6 জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারী। মামলার যে আলোচিত যে আসামি নজরুল ইসলামকে আমরা পলাতক অবস্থায় আমাদের থানা এলাকার দক্ষিণ শাকসরি এলাকা হইতে আমরা অভিযান পরিচালনা করি এবং রাতে গ্রেপ্তার করি। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করি এবং অন্যান্য যে আসামি আছে তাদেরও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি আসামিদের আইনজীবী ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে 211 পৃষ্ঠা রায়ের কপি সেরেস্তাদারের মাধ্যমে বন্টন করা হয়। রায়ের কপি নিয়ে 60 দিনের মধ্যে উচ্চ আদালতে আবেদন করা যাবে বলে জানিয়েছেন আইনজীবীরা। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে 16 আসামির প্রত্যেকের নামে আলাদা করে আপিল করা হবে বলে জানিয়েছেন স্বজনরা। রায়ের সার সংক্ষেপে আপিলের জন্য 7 দিনের কথা উল্লেখ থাকলেও পূর্ণাঙ্গ রায়ে 60 দিনের সময় দেয়ায় কিছুটা দ্বিধাগ্রস্ত বলে জানিয়েছেন আসামি পক্ষের এক আইনজীবী। ছিল যে আসামিপক্ষ রায়ের তারিখ থেকে 7 দিনের ভিতরে মহামান্য হাইকোর্টে আপিল দায়ের করতে পারবে, কিন্তু আজকে যখন আমরা পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাই, আমার হাতে আছে, এখানে লেখা আছে যে আসামিপক্ষ রায়ের তারিখ থেকে 60 দিনের ভিতরে 60 ডেজ 60 দিনের ভিতরে মহামান্য হাইকোর্টে আপিল দায়ের করতে পারবে। নুসরাত হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত 16 আসামিকে কন্ডেম সেলে পাঠাতে আইজি প্রিজন্সের কাছে আবেদন করা হয়েছে। ফেনী জেলা কারাগারে আলাদা কোনো কন্ডেম সেল না থাকায় আবেদন করেছে কারা কর্তৃপক্ষ। জ্যেষ্ঠ জেল সুপার জানান, আবেদন অনুমোদন সাপেক্ষে কাশিমপুর সহ যেসব কেন্দ্রীয় কারাগারে কন্ডেম সেল ফাঁকা রয়েছে সেসবের একটিতে পাঠানো হবে দণ্ডপ্রাপ্তদের।
মাগুরার ফুটবলার ও ছাত্রলীগ নেতা রাজন হত্যার খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের পিটিআই এর সামনেই কর্মসূচি পালিত হয়। হত্যার 5 বছর পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। পরিবারের অভিযোগ, মামলার আসামিরা গ্রেফতার হলেও পরে জামিনে বেরিয়ে তাদের নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। ব্যবসায়ী মতিউর রহমান হত্যা মামলায় 1 আসামির মৃত্যুদণ্ড ও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কিশোরগঞ্জের আদালত। বেলা 11টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। মামলায় বলা হয়েছে, পূর্বশত্রুতার জেরে 2011 সালে মতিউর রহমানকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এই ঘটনায় 19 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10-12 জনকে আসামি করে মামলা করেন নিহতের ছেলে। কক্সবাজারের রুখিয়ে 8 লাখ পিস ইয়াবা সহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সাগর পথে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবরে মেরিন ড্রাইভ সড়কের পাটুয়াটেক এলাকায় অবস্থান নেন তারা। পরে একটি মাছ ধরা ট্রলার থেকে জামাল হোসেন নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। ট্রলারে তল্লাশি করে পাওয়া যায় 8 লাখ পিস ইয়াবা। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ অভিনব এক প্রতারককে গ্রেফতার করেছে, যে বিভিন্ন তদবির নিয়ে ফোন করত সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের, পরিচয় দিত প্রভাবশালী ব্যক্তিদের কাছের লোক হিসেবে। তবে অতি চালাকের গলায় দড়ি পড়ে ব্রাহ্মণবাড়িয়ার এসপিকে ফোন দিয়ে। ধরা পড়ে ঝালকাঠির ইয়াসিন। আমাদের যখন বিভিন্ন অফিসারের নাম ব্যবহার করেছে, সেক্ষেত্রে সেই সকল অফিসারদের পদ, পদবি, পরিচয় ইত্যাদি বিস্তারিত জেনে সে প্রতারণার কৌশল অবলম্বন করে। সে যেভাবে কথা বলে তার সাথে আমরা সায় দিয়েছি এবং আমাদের একজন এএসআইকে তার পিছনে আমরা লাগিয়েছি, যাতে সে বিশ্বাস করে যে আমরা তাকে বিশ্বাস করেছি। ঠিক সেইভাবে আমরা একটা কৌশলগতভাবে একটা ফাঁদ পেতেছি এবং আমাদের সেই ফাঁদেই সে ধরা পড়েছে। প্রথমত 1 লাখ টাকা দেওয়ার পরে তারপরে ও আবার ওই 1 লাখ টাকা নেওয়ার পরে পুলিশ লাইনে যেদিন আমি দাঁড়াইছি ওই দিন ও আবার আমার থেকে 25,000 টাকা পর প্রথমে নিছে, তারপর আবার 10,000। এরকম করে আমার থেকে বিকাশে আস্তে আস্তে এগুলো টাকাগুলো নিয়ে গেল। টাকা দেওয়ার পরে তো আমার চাকরি হয়নি। চট্টগ্রামে রেলের জমি অবৈধভাবে দখলে নিয়ে বিতর্কিত যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের গড়ে তোলা খামার বাড়ি গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা হয়েছে প্রায় 3 একর জায়গা। সকালে নগরী হালিশহর এলাকার রেলওয়ে ট্রেনিং সেন্টারের পাশে কথিত এই খামার বাড়িতে অভিযান চালানো হয়। খামার বাড়ির আড়ালে তিনি গোপন আস্তানা বানিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। শুদ্ধি অভিযানের আগেই দুবাই পাড়ি জমান বাবর। 3 থেকে 3.5 একর জায়গা ওনারা অবৈধভাবে দখল করেছিলেন এবং অবৈধভাবে দখল করে লিজের শর্ত ভঙ্গ করে ওই একতলা ভবনটা দোতলা করেছেন এবং আশপাশে আরও অনেকগুলো অবৈধ স্থাপনা করেছেন। আমরা শুধুমাত্র লিজ বহির্ভূত যে ভবনগুলো অবৈধ স্থাপনা চুক্তির বাইরে, সেগুলো আমরা উচ্ছেদ করেছি। বিভিন্ন ক্যাসিনো গ্রুপ বা তাদের উত্থানের পরেই আমরা এটাকে সতর্কতা অবলম্বন করি, কারণ আগে তখন কথা বলার বাক স্বাধীনতা ছিল না। রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট হল রুমে সম্মেলন আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হৃদয় বিকাশ চাকমার সভাপতিত্বে সম্মেলনে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে দুর্নীতিবাজ, টেন্ডারবাজদের প্রত্যাখ্যান করার আহ্বান জানান বক্তারা। জম্মু কাশ্মীরকে বারবার দখলের ষড়যন্ত্রে লিপ্ত পাকিস্তান যা বানচাল করছে ভারতীয় সেনাবাহিনী, রোববার এই মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু কাশ্মীরকে দেয়া বিশেষ সম্মান, সংবিধানের 370 ধারা বিলোপের পর এই প্রথমবার উপত্যকা সফরে গেলেন প্রধানমন্ত্রী। দিওয়ালি উদযাপন করলেন রাজৌরি সীমান্ত চৌকির সেনা সদস্যদের সাথে। নিজ হাতে জওয়ানদের খাইয়ে দেন মিষ্টি, বিতরণ করেন উপহার। সেখানেই রাখা ভাষণে সেনাবাহিনীর জন্য সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন। বলেন, বারবারই পাকিস্তানের ষড়যন্ত্র বানচাল করে ভারতকে বিজয়ী করেছেন সেনা সদস্যরা। যুদ্ধ বা অনুপ্রবেশ যাই হোক না, জম্মু কাশ্মীরকে টার্গেট বানানো হয়। পাকিস্তান বরাবর উপত্যকাটি দখলের চেষ্টা করে আসছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর অপূর্ব দক্ষতায় আমরা বিজয়ী হয়ে আসি। দিওয়ালির এই উৎসবের দিনে তাই বলছি, রাজৌরি সেনা চৌকি শুধু বিজয়ী নয়, অজেয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের কারণে 1,80,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাবার নির্দেশ দিয়েছেন রাজ্য গভর্নর। জারি করা হয়েছে জরুরি অবস্থা। দাবানলের কারণে ঝুঁকির মধ্যে পড়েছে 10,000-এর বেশি ঘরবাড়ি স্থাপনা। এরই মাঝে বৈদ্যুতিক খুঁটিতে আগুন ধরে যাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 9,40,000 ঘরবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। রাজ্যের 36টি কাউন্টিতে ভুক্তভোগী কমপক্ষে 20 লাখ বাসিন্দা।
ভারতের মহারাষ্ট্র সরকার গঠন ইস্যুতে আজ রাজ্য গভর্নরের সাথে আলাদা বৈঠক করবে বিজেপি শিবসেনা। মুখ্যমন্ত্রীর পদ নিয়ে দল দুটির মধ্যে চলছে কোন দল। বিজেপি বিধানসভা নির্বাচনের আগেই ঘোষণা করেছিল দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসবেন দেবেন্দ্র ফডনবিস, কিন্তু দল ঘোষণার পর দলটির ভাগ্যে জোটে 105 আসন, অন্যদিকে শরিক শিবসেনা পায় 56 আসনে জয়। এরপরে বেঁকে বসেন কট্টর হিন্দুবাদী দলটির প্রধান উদ্ধব ঠাকরে। জানান, ক্ষমতায় যেতে চাইলে 50-50 ফর্মুলায় আসতে হবে বিজেপিকে। মার্কিন কংগ্রেসের সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালনকারী কৃষ্ণাঙ্গ সদস্য জন কনিয়ার মারা গেছেন। রোববার 90 বছর বয়সে নিজ বাড়িতে মৃত্যু হয় তার। প্রায় এক দশক সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের পর রাজনীতিতে আসেন এই ডেমোক্র্যাট নেতা। 1964 সালে প্রথমবারের মতো নির্বাচিত হন হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্য। 53 বছরের ক্যারিয়ারে বরাবরই সোচ্চার ছিলেন নাগরিক অধিকার নিয়ে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বিদ্বেষমূলক অপরাধ দমন সহ বেশ কিছু সংস্কারমূলক আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। মার্কিন অভিযানে জঙ্গি গোষ্ঠী আইএসের প্রধান বাগদাদি নিহতের পর এবং নেতৃত্ব আর সাংগঠনিক কাঠামোর ভবিষ্যৎ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, বাগদাদির মৃত্যুতে সাময়িক ধাক্কা খেলেও খুব বেশি প্রভাব পড়বে না আইএসের কার্যক্রমে। মধ্যপ্রাচ্যে কিছুটা দুর্বল হলেও বিশ্বব্যাপী এর কার্যক্রম যথেষ্ট সক্রিয়, তাই আদর্শিকভাবে আইএসকে দমানোর পরামর্শ তাদের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে হত্যার নীলনকশা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বিকেলে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় বিএসএমএমইউ পরিচালক সরকারের মনোভাব ব্যক্ত করেছেন। উল্লেখ করে রিজভী বলেন, তিনি সরকারের শিখিয়ে দেয়া বক্তব্য পাঠ করেছেন। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরকার যেমন ব্যঙ্গবিদ্রুপ করে, হাসপাতাল পরিচালকও তেমন আচরণ করছেন। বিএসএমএমইউ পরিচালকের এমন বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছে বিএনপি। বিএসএমএমইউ পরিচালকের বক্তব্যে এটি সুস্পষ্ট যে 75 বছর বয়সী ভয়ানক অসুস্থ 4 বারের সাবেক প্রধানমন্ত্রীকে কারাবন্দী রেখে বিনা চিকিৎসায় তিলে তিলে নিঃশেষ করার মহা আয়োজন চলছে। প্রধানমন্ত্রীর মনোভাবই প্রতিফলিত হয়েছে পরিচালকের বক্তব্যে। ক্যাসিনো কাণ্ডে বিতর্কিত হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদের ভাগ্য নির্ধারণ হবে আদালতের রায়ের ওপর, এমন মন্তব্য করেছেন ফেডারেশনের সভাপতি বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাদ। তবে তার জন্য ফেডারেশনের কোনো কার্যক্রম থেমে নেই। জানান, বিষয়টি আদালতের অধীনে থাকায় এখন গঠনতন্ত্র অনুযায়ী সাঈদকে বহিষ্কারের সুযোগ নেই। তবে 3টি কার্যনির্বাহী সভায় অংশ না নিলে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর্মচারীদের চাকরিচ্যুত করার 3 মামলায় আত্মসমর্পণের আগে তাকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মনিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি বেঞ্চ এই আদেশ দেন। সেই সাথে 7 নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে ডক্টর ইউনূসকে। এর আগে 9 অক্টোবর গ্রামীণ কমিউনিকেশনসের চাকরিচ্যুত কর্মীদের মামলায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন শ্রম আদালত। ঢাকার 3য় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। দেশে ফিরে কোর্টে সারেন্ডার করবেন, সেই জন্য উনি এয়ারপোর্টে নামার পর যাতে ওনাকে কোনো রকমের হ্যারাসমেন্ট এবং হিউমিলিয়েট না করা হয়, এবং উনি এই উইদাউট হ্যারাসমেন্ট অ্যান্ড হিউমিলিয়েশন ফ্রিলি গিয়ে লেবার কোর্টে হাজির হয়ে বেল নিতে পারেন। শিক্ষক নিয়োগী উপাচার্যের কাছে এক প্রার্থীর ঘুষের 8 লাখ টাকা ফেরত চাওয়ার কথোপকথনের ভাইরাল অডিও নিয়ে তোলপাড় চলছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন উপাচার্য রোস্তম আলী। বিষয়টিকে শিক্ষকদের একাংশের ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত চান শিক্ষকরা। অডিও ভাইরালের পর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ করেছেন বেশ কয়েকজন পরাজিত প্রার্থী। জাল ভোট, ভোট গণনায় জালিয়াতি সহ নানা অভিযোগ তুলে ধরেন তারা। প্রশাসনের যোগসাজশে কারচুপির ঘটনা ঘটেছে বলেও দাবি প্রার্থীদের। তবে প্রিজাইডিং অফিসার ও ভিকারুন্নিসার অধ্যক্ষের দাবি নির্বাচন সুষ্ঠু হয়েছে। এ অবস্থায় অভিযোগকারী প্রার্থীরা নির্বাচন ও ফলের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। দিনাজপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফন ও মুক্তিযোদ্ধাকে অবমাননার ঘটনায় জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। অভিযোগ, ছেলেকে চাকরি ও বাস্তুচ্যুত করায় মানসিকভাবে ভেঙে পড়েন মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন। ক্ষোভে তিনি একটি চিঠি লিখে যান, যেখানে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই দাফনের কথা উল্লেখ করেন। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। সকালে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, পরে উদ্ধার করা হয় হেলপার ও মুরালির মরদেহ। লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় শারমিন আক্তার নামে এক পথচারী নিহত হয়েছেন।
এছাড়া রংপুর ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 3 জন। ময়মনসিংহের আমপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দগ্ধ হয়ে সুমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল 6টার দিকে আবু তালেবের ককশিটের গোডাউনে আগুন লাগে, মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের রুমে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। আধ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ সময় গোডাউনের পাশের রুমের ভাড়া বাসা থেকে সুমন নামে এক যুবকের দগ্ধ মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকে বড় ধরনের পতন হয়েছে। ব্রড ইন্ডেক্স 53 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4699 পয়েন্ট। এর আগে 2016 সালের 17 নভেম্বর সূচকের অবস্থান ছিল 4698 পয়েন্ট। হাত বদল হওয়া 260টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। মোট লেনদেন হয়েছে 305 কোটি 89 লাখ টাকার শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ রেকর্ড পতন হয়েছে সূচকে। প্রধান সূচক 135 পয়েন্টের বেশি কমেছে। লেনদেন হয়েছে 13 কোটি 67 লাখ টাকার শেয়ার। তৃতীয় সাবমেরিন কেবলের অংশীদার হচ্ছে বাংলাদেশ। নিত্য নতুন প্রযুক্তি আর ক্রমবর্ধমান ব্যান্ডউইথের চাহিদা মোকাবেলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে 2023 সালের মধ্যে নতুন সাবমেরিন কেবলের মাধ্যমে 10,000 জিবিপিএস ব্যান্ডউইথ নেওয়া হবে। সেই সাথে এনটিটিএন এর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে চায় বিটিআরসি। বর্তমানে সিমিউই 6 সাবমেরিন কেবলের ডিজাইন কমপ্লিট করা হয়েছে এবং টেন্ডার ডকুমেন্টও চূড়ান্ত করা হচ্ছে। আশা করা যায় এপ্রিল 2020 থেকেই আমাদের সিমিউই 6 সাবমেরিন কেবল কনস্ট্রাকশন কাজ শুরু হয়ে যাবে। মার্চ 2023 সালের ভিতরে এটা বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে। হঠাৎ বাড়াবো পরে আবার কমাই দেবো এর যাচ্ছে না। এখন আর দুইটা এনটিটি এনে হয়তো বা হবে না, হবে কি হবে না আমি একবারে বলে দিতে পারছি না। এটা টেকনিক্যাল স্টাডি হচ্ছে। সুন্দরবনে মাছ ধরার পারমিট চালু, সকল জেলেদের ভিজিএফ সুবিধার আওতায় আনা সহ 6 দফা দাবিতে বাগেরহাটের শরণখোলায় মিছিল সমাবেশ করেছে জেলেরা। দুপুরে মৎস্যজীবী জেলা সমিতির ব্যানারে মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে হয় সমাবেশ। কর্মসূচিতে সমুদ্রে মৎস্য আহরণের সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষতিপূরণের দাবিও জানানো হয়। ঢাকায় অনুষ্ঠিত হবে স্থপতিদের বৃহত্তম আন্তর্জাতিক সম্মেলন আর্ক এশিয়া ফোরাম 20 ঢাকা 2019। সম্মেলনের আয়োজন করবে স্থপতিদের জাতীয় সংগঠন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। আগামী 3 থেকে 7 নভেম্বর 5 দিন ব্যাপী হবে এই সম্মেলন। এতে আইএবি বিল এক্সপো প্রদর্শনী, প্রথিতযশা স্থপতিদের অংশগ্রহণের সেমিনার, স্থাপত্য পুরস্কার প্রদর্শনী সহ থাকবে নানা আয়োজন। উদ্বোধন করা হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের 189তম শাখা। সকালে নেত্রকোনার কেন্দ্রে নতুন এই শাখার উদ্বোধন করেন সংসদ সদস্য অসীম কুমার উকিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজল আহমেদ, ভাইস চেয়ারম্যান ইউসিবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিবি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল। রোববার সন্ধ্যার পর আধার নামতেই আলোর মিছিলে আলোকিত হয় দীপাবলি উৎসব। সব বয়সীরা প্রদীপ জ্বালিয়ে রাতভর প্রার্থনা করেন সমাজের সব অন্ধকার দূর হবে আর সব মানুষের জন্য মঙ্গল বার্তা ছড়িয়ে দেবে এই আলো। মধ্যরাতে শ্যামা পূজার মূল আনুষ্ঠানিকতার পর সোমবার সকালে শেষ হয় এই আয়োজন। মধ্যরাতে সম্পন্ন হয় শ্যামা বা কালী পূজার মূল আনুষ্ঠানিকতা। ভক্তরা পূজায় অংশ নিয়ে দেবী শক্তির আরাধনা করেন। সোমবার সকালে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা শেষ হয়। নাটক নির্মাণের শৃঙ্খলা বজায় রাখতে নতুন নীতিমালা প্রণয়ন করেছে টিভি নাটকের সঙ্গে সংশ্লিষ্ট 4 সংগঠন: টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টেলিপ্যাব, অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড ও টেলিভিশন নাট্যকার সংঘ সম্মিলিতভাবে 4টি নীতিমালা বাস্তবায়নের নোটিশ দিয়েছে। এই নীতিমালা না মানলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা। সঙ্গীত শিল্পী তাহসানের অভিনয়ে অভিষেক হয় 2004 সালে। একে একে তিনি 100তম নাটকে অভিনয় করলেন। নাটকটি নির্মাণ করছেন সময়ের আলোচিত নির্মাতা মাবরুর রশিদ বান্না। তাহসান অভিনীত এই নাটকের নাম মেমোরিজ কল্পতরু। নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন শায়লা সাবি। শুধু অভিনয়ই নয়, 100তম নাটকের গল্পটিও বাছাই করেছেন তাহসান নিজেই। পর্দা নামলো আন্তর্জাতিক সামরিক স্পোর্টস কাউন্সিল আয়োজিত মিলিটারি ওয়ার্ল্ড গেমস 2019-এর। রোববার চীনের হুবেই প্রদেশে জাঁকজমকের মধ্য দিয়ে শেষ হয় 10 দিনের আয়োজন। এতে অংশ নিয়েছিল শতাধিক দেশ। এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jomuna.tv, facebook/যমুনা টেলিভিশন, youtube/যমুনা টিভি বিডি। তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।